যাদের কি বলবো, যাদেরকে এই নিম্নরুচি আমি বলছি তার কারণ হচ্ছে এটাই, সাধারণ মানুষ আমরা ভোট দিয়েছিলাম। সে হাসিম আব্দুল হালিমের কথা মনে পড়ে যায়। ছোটবেলাতে যখন কামদেবপুরেও আমরা আসতাম, আমরা কি দেখেছি, যখন আমার বাবা কাকারা আমাদের হাত ধরে নিয়ে আসতে, হাটে অনেক হিন্দু দাদা কাকাদের দোকান আছে, যখন ছোটবেলায় সেই দোকানের সামনে যেতাম বাবার সঙ্গে, তিনি বাজার করতে এসছেন, সেখান থেকে তারা কেউ লজেন্স কেউ বিস্কিট বিক্রি বার করে আমাদের হাতে দিতেন। একটা সম্প্রীতি ছিল, একটা সৌভ্রাতৃত্ব ছিল, একটা মানুষের প্রতি মানুষের বিশ্বাস ছিল, আস্থা ছিল। আর সেই বিশ্বাস, সেই আস্থা, সেই সৌভ্রাতৃত্ব, সেই দৃঢ় বন্ধনটাকে 2011 সালে মমতা ব্যানার্জির সরকার এই পশ্চিমবঙ্গে ধ্বংস করে দিয়েছে। আর 2014 সালে দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার গোটা ভারতবর্ষে এই সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করে দিয়েছে। দিয়ে তারা কি করেছে? তারা শিক্ষাকে শেষ করে দিয়েছে। শিক্ষাকে শেষ করে দিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি 2011 সালের আগে বলেছিলেন, আমি সরকারে আসলেই 10,000 শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেব, বছরে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আমরা কি দেখেছি? সিঙ্গুরে টাটার ন্যানো ফ্যাক্টরি হতে দেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে আপনি এখন চলে গেলে দেখতে পাবেন সে বিঘার পর বিঘা একরের জমির উপরে কাশফুলের বাগান তৈরি হয়েছে। আজকে সিঙ্গুরের মানুষ বুঝতে পারছে সেদিন এই ভাওতাবাজি মমতা ব্যানার্জির কথা শুনে আমরা ভুল করেছিলাম। আজকে যদি এখানে সেই টাটার ন্যানো ফ্যাক্টরিতে হতো, আজকে সিঙ্গুরের মানুষ, এ পশ্চিমবঙ্গের হাড় ঘরের বেকার ছেলে যুবকগুলো, তারা লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান হতো, শিল্প তৈরি হতো। আর যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন চাষিদেরকে লেলিয়ে দিয়েছিলেন, তোমাদের চাষির জমিগুলোকে অবৈধভাবে বামফ্রন্ট সরকার দখল করে নিচ্ছে, তোমরা রাস্তায় নেমে এসো। আর আজকে 2025 সালে দাঁড়িয়ে এই 11 বছরের সরকার আসার পরেও সেই একরের একর যে জমিগুলো পড়ে আছে সেখানে যান, আজকে চাষিরা বুক চাপড়াচ্ছে আর বলছে সেদিন ভুল করেছিলাম, আমাদের ভুল হয়ে গেছে। আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে গিয়েছি, আমরা না সেখানে কৃষি কাজ করতে পারছি। তার কারণ যখন কারখানার কাজের জন্য তারা স্টোনশিপ ফেলেছিল, তাদের যে সকল সরঞ্জাম প্রয়োজন সেগুলো সেখানে রেখেছিল, আজকে সেখানে কংক্রিট পড়ে আছে, সেখানে চাষ করার জায়গা নেই। আজকে কি দেখতে পাচ্ছি, সেই কেস তখন থেকে চলছিল। গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিল প্রায় 700 কোটি টাকার উপরে এ রাজ্য সরকারকে টাটাকে মেটাতে হবে। কারণ যে ক্ষতি টাটার হয়েছে, এখানে এসে সে বিজনেসম্যান ছেড়ে দেওয়ার লোক নয়, টাটা প্রতিষ্ঠান তারা কেস করেছিল, সেই কেস চলতে চলতে এখন সুপ্রিম কোর্টে রায় হয়েছে প্রায় 800 কোটি টাকার কাছে তাদেরকে দিতে হবে। তাহলে আজকে চিন্তা করে দেখুন, 2011 সালের পর থেকে আপনার বাড়ির একটা বেকার যুবকের কর্মসংস্থান হয়নি, এ পশ্চিমবঙ্গে একটা নতুন করে শিল্প তৈরি হয়নি, এ পশ্চিমবঙ্গে একটা নতুন করে ইউনিভার্সিটি তৈরি হয়নি, এ পশ্চিমবঙ্গে একটা করে নতুন করে কোনো শ্রমিকের জন্য সমবায় সমিতির ব্যাংক তৈরি হয়নি। কিন্তু আজকে আপনি দেখুন 2011 সালের পর থেকে যে মমতা ব্যানার্জির সরকার আপনাদেরকে বলেছিলেন, এই রফিকুর রহমান যাদের নাম ধরে বলেছিলাম, আজকে এতদা অঞ্চলে সেই সকল তৃণমূল নেতাদেরকে বলতে চাই, এর আগে রাকেশ তো প্রকাশ করে দিয়েছে, আমি ওকে বলছিলাম কি করতে এগুলো নিয়ে আসলি, আসলে এগুলো তৃণমূলের দেখানোর প্রয়োজন নেই। আরে আজকে গতকালকে রাত 8টা নাগাদ এসএসসি যে মানে আপনার কি বলবো যে চাকরিগুলোকে সুপ্রিম কোর্ট বাতিল করেছিল, আপনারা দেখেছেন এসএসসি সেই গোটা প্যানেল থেকে খুঁটে খুঁটে উচ্চশিক্ষা দপ্তর থেকে কালকে এসএসসি থেকে একটা যারা বলা হয়েছে যে এরা দুর্নীতির শিকার, এরা দুর্নীতি করে চাকরি পেয়েছিল, তার একটা লিস্ট তারা প্রকাশ করেছে প্রায় 1800 থেকে 1900 জনের কাছাকাছি। সেখানে কার দেখতে পাচ্ছেন? তৃণমূল বিধায়ক পরেশ ঘোষে, পরেশ অধিকারীর কন্যা, তার নাম দেখতে পাচ্ছেন। কার নাম দেখতে পাচ্ছেন? একাধিক তৃণমূল বিধায়কের কারো বৌমা, কারুর সন্তান, কারুর শালার বউ, কারুর স্ত্রী, কারুর ছেলের পুত্রবধূ, এইভাবে এক একজন তৃণমূল নেতাদের ঘর থেকেই। আসলে বলুন তো, চুরিটা এরা এমনভাবে করেছে, চুরি করেছে তৃণমূল, দুর্নীতি করেছে তৃণমূল, আবার সেই তৃণমূল নেতা তৃণমূল ঘরের আজকে চাকরিগুলো বাতিল হচ্ছে। এসএসসি যে প্যানেলটা করেছে এটা 1800 নয়, এটা 18,000-এ গিয়েও দাঁড়াতে পারে। 26,000 কম বেশি 26,000 চাকরির প্যানেল বাতিল হয়েছিল, সেখানে কালকে 1800 প্যানেলের নাম দিয়েছে, 1800 বাতিল করেছে। আপনারা চিন্তা করে দেখুন তো, এই 2011 সালে যাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন, একটা শিল্প আনতে পারেনি, একটা বিশ্ববিদ্যালয় আনতে পারেনি, একটা কর্মসংস্থান আনতে পারেনি, কিন্তু
কিন্তু আজকে 2025 সালে দাঁড়িয়ে সেই মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার 8,500-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করতে চলেছে। একাধিক শিল্পে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে। শালবনীতে এখনো সেই শালবনীতেও কাশফুলের বাগান তৈরি হয়েছে, সেখানেও শিল্প কলকারখানা তৈরি হয়নি। যে 10,000 শিক্ষা প্রতিষ্ঠান এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিতে পারেনি, কিন্তু আজকে 15 বছর হয়ে গেছে 2025 সালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এবং তার পাশাপাশি কি দেখতে পাচ্ছি, প্রায় 21,000-এর কাছাকাছি এ রাজ্য সরকার মদের দোকানের লাইসেন্স দিয়েছে। তাহলে এ রাজ্য সরকার, দিল্লিতে একটা সরকার, তারা 2 কোটি বেকার যুবক 2 কোটি প্রতি বছরে চাকরি দেবে বলেছিলেন, কর্মসংস্থান, তারাও দিতে পারেনি। প্রতিটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে বলেছিলেন, সেটাও দিতে পারেনি। অপরন্ত আমরা কি দেখতে পাচ্ছি, এ ভারতবর্ষের হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী একে অপরের যে সৌভ্রাতৃত্বর ভারতবর্ষ, সম্প্রীতির ভারতবর্ষকে নষ্ট করে দিয়ে কখনো দিল্লি থেকে তারা বলছেন, যারা দিল্লিতে শাসন করছেন সেই বিজেপি সরকার, কখনো জয় শ্রীরাম, কখনো এ রাজ্যে দেখছি হঠাৎ করে জগন্নাথের ভক্ত তৈরি হয়ে গিয়ে বলছে জয় জগন্নাথ। একটা সরকার তিনি স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম, আর একজনে বলছে জয় জগন্নাথ। আর আমরা কি দেখতে পাচ্ছি, আমার বাড়ির বেকার যুবকগুলো সেই কেউ বলছে জয় শ্রীরাম, কেউ বলছে জয় জগন্নাথ। আর আমাদের এই শিক্ষার কারিগরগুলো, যারা সমাজ পরিবর্তনের কারিগর, সেই শিক্ষকগুলো দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কলকাতার রাজপথে ধর্ণা দিতে দেখছি, আর মদের দোকানের লাইসেন্স দেখছি। তাহলে আপনাদেরকে ভাবতে হবে। আজকে এতটা অঞ্চলের হিন্দু ভাই বোনগুলোকেও বলতে চাই, আপনারা জয় শ্রীরাম বলছেন, খুশি হচ্ছেন, কেউ জয় জগন্নাথে খুশি হচ্ছেন, বুকে হাত রেখে বলুন 2011 সালের পর থেকে এ কামদেবপুরে আমার অনেক হিন্দু কাকারা বাস করেন। আমি তাদেরকেও বলতে চাই 2011 সালের পর থেকে আপনার বাড়ির সেই যুবকটাকে, যাকে আপনি কষ্ট করে পরিশ্রম করে বড় করেছেন, শিক্ষায় শিক্ষিত করেছেন, তিনি রাতে ঘুমোতে পারছেন না একটা কর্মসংস্থানের জন্য, আপনি বাবা মাও চিন্তা করছেন, কিন্তু আপনার এ রাজ্যের সরকার, এ রাজ্যের আমডাঙ্গার এমএলএকে একবারও বলতে শুনেছেন বিধানসভায় দাঁড়িয়ে যে আমডাঙ্গার বেকার যুবকের কর্মসংস্থান দরকার, তাই কর্মসংস্থান যদি করতে হয়, কর্মসংস্থানের জন্য শিল্প আনতে হবে, তাই আমডাঙ্গার সন্তোষপুরের লিলি বিস্কুট কারখানার জমিকে বিক্রি করা যাবে না, সেখানে বস্ত্র শিল্পের হাট তৈরি করতে হবে। সেই হাটে কেউ দোকান দেবে, কেউ শ্রমিকের কাজ করবে, করে অর্থ উপার্জন করবে, কিন্তু এই আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানকে বলতে দেখেনি। তাই তার গায়ে ফোসকা পড়েছিল যখন বলেছিলাম, তিনি ইংরেজিতে কথা বলতে গিয়ে ল্যাজে গোবরে করে ফেলেছিলেন। আমি আমার ব্যক্তিগত কথা বলিনি। এর আগে রাকেশ দেখেছেন, আপনাদেরকে পেপার কাট দিয়ে দিয়েছে, আমরা বলেনি। আজও পর্যন্ত এই নিয়ে যদি রফিকুর রহমান এবং তার সহপাঠীরা যদি এই মাইকের আওয়াজ শুনে থাকেন, যদি মনে হয় আপনার আমার এমএলএ রফিকুর রহমানের সঙ্গে ডিবেটে বসতে হয়, আজও খোলা মঞ্চ থেকে বলে যাচ্ছি, প্রকাশ্য জুলফিকার মণ্ডল ডিবেটে বসতে রাজি আছে। প্রয়োজনে আপনার রফিকুর রহমানকে বলুন, জুলফিকারের সামনাসামনি হতে আমি প্রমাণ করে দেব তিনি যেটা করেছিলেন, আমডাঙ্গাকে নষ্ট করেছিলেন। আমি আমডাঙ্গার ছেলে হয়ে সেদিন আমার মাথাটা লজ্জায় হ্যাট হয়েছিল। বিধানসভায় 294 জনের ভিতরে যেদিন আনন্দবাজার পত্রিকার হেডলাইনে নাম উঠেছিল, আমডাঙ্গার এমএলএ ইংরেজিতে বলতে গিয়ে লাজে গোবরে করে ফেলেছিল, সেদিন আমার আমডাঙ্গার মাথাটা গোটা রাজ্যের বিধায়ক সামনে সেদিন হ্যাট হয়েছিল। তাই আমি আমডাঙ্গার ছেলে, আমি লজ্জিত যে এমন একজন নির্বোধ বিধায়ককে আমরা রাজ্য বিধানসভাতে পাঠিয়েছি, তিনি আমডাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠান করতে পারেনি, তিনি আমডাঙ্গার কলেজে কমার্স সায়েন্স বিভাগটাকে চালু করার জন্য দাবি তুলতে পারেনি, আমডাঙ্গার সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য একটা শিল্পের ব্যবস্থা করতে পারেনি। আমরা দাবি করেছিলাম রাহানা সিনিয়র মাদ্রাসায় সেখানে আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি করতে হবে, সেই দাবি বিধায়ক রফিকুর রহমান করতে পারেনি। এ আমডাঙ্গায় আমার যারা ভাইয়েরা আছে তাদের খেলাধুলো করার জন্য একটা স্টেডিয়ামের দাবি করতে পারেনি, আমডাঙ্গার স্বাস্থ্যকেন্দ্রটাকে সুপার স্পেশালিটি করার দাবি করতে পারেনি। প্রশাসনের বইটাকে দাঁড়িয়ে তিনি কখনো বলছেন গাইলো লাগবে, কখনো বলছেন কল লাগবে। এটা আমডাঙ্গার ছেলে হিসাবে আমার লজ্জা। তাই আজও দাঁড়িয়ে বলে যাচ্ছি, প্রয়োজনে আপনার যদি আপনার বিধায়কের প্রতি এত দরদ থাকে, সেই সকল তৃণমূল ভাই বোনদেরকে বলবো, আমি আমডাঙ্গার ছেলে, প্রকাশ্য আমার কাছে আসবেন, আমি আপনাদের সঙ্গে ডিবেটে বসতে চাই এবং আমি আপনাদেরকে প্রমাণ করে দেব। তাই যে কথা বলছিলাম, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাইনি, শিল্প দেখতে পাইনি, অপরন্ত আমরা কি দেখেছি, সমাজ পরিবর্তনের জন্য সমাজ গড়ার কারিগর শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় বসে থাকতে
ধর্ণা দিচ্ছেন তারা তাদের কর্মসংস্থানের জন্য। আর এদিকে কেউ বলছে জয় শ্রীরাম, কেউ বলছে জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলে জগন্নাথের প্রসাদ পাঠিয়ে দিচ্ছে পঞ্চায়েতের মাধ্যমে, বিডিওদেরকে দিয়ে, পঞ্চায়েতের মাধ্যমে, পৌরসভাদের মাধ্যমে, রেশন ডিলারদের মাধ্যমে বুথে বুথে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে জয় জগন্নাথের মোয়া। আমি এতদা অঞ্চলের সেই সকল হিন্দু ভাই বোনেদেরকে বলতে চাই, দাদা কাকাদেরকে বলতে চাই, আপনাদেরকেও আগামী 26 নির্বাচনে আবারও যারা জয় শ্রীরামের ধ্বনি নিয়ে আপনার বাড়িতে আসবেন, জয় জগন্নাথের ধ্বনি দিয়ে যারা আপনার বাড়িতে ভোট চাইতে আসবেন, আপনাদেরকেও রাস্তায় নামতে হবে। হিন্দু, মুসলিম, দলিত, জৈন, খ্রিস্টান, আদিবাসী সমস্বরে সেই 2011 সালের আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামতে হবে এবং আওয়াজ তুলতে হবে, জয় জগন্নাথের নাম করলে আমার পেটে ভাত যাবে না, জয় শ্রীরামের নাম করলে আমার বেকার যুবকের কর্মসংস্থান হবে না। বুথের সামনে বুক চিতিয়ে লড়াই করতে হবে আর প্রতিরোধের ব্যারিকেড তৈরি করতে হবে। আমার ভোট নিয়ে, আমার ট্যাক্সের টাকা নিয়ে আপনি 14 তলায় নবান্নে বসে এসির হাওয়া খাচ্ছেন, আপনার কনভয়ে 20-25টা গাড়িতে তেল ভরে আপনি আপনার কনভয় নিয়ে যাচ্ছেন। আর আমার বাড়ির বেকার যুবকের কর্মসংস্থানের বেলা জয় জগন্নাথ, জয় শ্রীরাম। আসলে কেউ জয় শ্রীরাম, তারা মন্দির তৈরি করছে, অযোধ্যায় রামের মন্দির, কেউ দীঘাতে জগন্নাথের মন্দির তৈরি করছে। যাদের প্রয়োজন ছিল তারা ক্ষমতায় এসে রাজ্যে শিল্প আনবে, কর্মসংস্থান আসবে, চাকরির ব্যবস্থা করবে, সেই বিশ্বাস রেখে আপনারা ভোট দিয়েছিলেন। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার ঘামের ন্যায্য পাওনাটা পাবে, সমবায় সমিতির ব্যাংকগুলোতে লুট হবে না। আপনারা দেখতে পাবেন কিছুদিন আগে যখন সিঙ্গুরে একটা সমবায় সমিতির নির্বাচন হলো, সেখানে চুরি করে, আসলে এরা তো চোর, চোরদের কর্মটাই হচ্ছে এটা, যখন চুরি করে তারা সমবায় সমিতিতে জিতে গেল, সেখান থেকে যখন ব্যাগ থেকে টাকাগুলো তুলে নিচ্ছে, মিডিয়া গিয়ে প্রশ্ন করছে, দাদা আপনারা টাকাগুলো কেন কেন তুলে নিচ্ছেন? যারা টাকাগুলো তুলে নিচ্ছেন তৃণমূল জেতার পরে, তখন বলছে আরে তৃণমূলকে বিশ্বাস করা যাবে না, যারা আমপানের তিরপল চুরি করে খেয়ে নিতে পারে, যারা ব্যালট বক্সের সেই ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নিতে পারে, যে ভাইপো কয়লা খেয়ে নিতে পারে, এদেরকে বিশ্বাস করা যাবে না। সেই তৃণমূল সমবায় সমিতির ভোটে জিতেছে, যারা কয়লা খেতে পারে, গরু খেতে পারে, তিরপল খেতে পারে, চাকরি খেতে পারে, তারা সমবায় সমিতির টাকাগুলো খেয়ে নেবে না। এটা কি বিশ্বাস করা যায়? এটাই হচ্ছে তৃণমূলের আসল রূপ। তাই তারা 2011 সালের পর থেকে একটা কর্মসংস্থান, একটা শিক্ষা কেন্দ্র আনতে পারেনি। তারা মদ নিয়ে এসেছে এ রাজ্যে, তারা খেলা নিয়ে এসেছে এ রাজ্যে, তারা চুরির প্রশিক্ষণ দিয়েছে এ রাজ্যে। তাই আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। জয় জগন্নাথের নামে, জয় শ্রীরামের নামে আপনার বাড়ির বেকার যুবকের কর্মসংস্থান হবে না, আপনার পেটে ভাত যাবে না, আপনার বাড়ির বাচ্চাটার চোখের জলটাকে মুছবে না। 2011 সালের আগের মতো আবারও আপনাদেরকে সেই হিন্দু, মুসলিম, জৈন, আদিবাসী, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে 2026 নির্বাচনে প্রতিরোধের ব্যারিকেড প্রত্যেকটা বুথের সামনে গড়ে তুলতে হবে। কোন প্রতিরোধের ব্যারিকেড, সেখান থেকে আওয়াজ তুলতে হবে। আমার ভোটটা আমি আপনাকে তখনই দেব, বলুন আগে, গ্যারান্টি দিতে হবে। আমার বাড়ির বেকার যুবকের কর্মসংস্থান হবে, শিল্প হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে। আমরা জয় জগন্নাথ, জয় শ্রীরাম, রামের মন্দির চাই না, জগন্নাথের মন্দির চাই না। আমরা চাই শিল্প, শিক্ষা, বাসস্থান। তাই তার প্রতিরোধের ব্যারিকেড তৈরি করতে হবে। তার কারণ কেউ অযোধ্যায় রামের মন্দির আর কেউ দীঘাতে জগন্নাথের মন্দির করে জয় শ্রীরাম আর জয় জগন্নাথের নাড়া লাগিয়ে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর আমার বাড়ির বেকার যুবকগুলোর কাছে তাহলে কি পড়ে রইল? সেই রাম মন্দিরের সিঁড়িতে বসে আর সেই জগন্নাথের মন্দিরের সিঁড়িতে বসে কৌটো হাতে বলতে হবে, ভগবানকে নাম পে কুছ দে দে বাবা, ভগবানকে নাম পে কুছ দে দে। তার কারণ তারা মদ তুলে দিয়ে কর্মসংস্থান ছিনিয়ে নিচ্ছে। এ রাজ্যটাকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে। যাই হোক, দাদা বসে আছেন, বেশিক্ষণ বক্তব্য রাখবো না। তাই এতটা অঞ্চলে সেই সকল তৃণমূল বন্ধুদেরকে বলতে চাই, কথাটা বলছেন বলুন। আপনার শিক্ষা, আপনার এমএলএ, আমার এমএলএ, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে আপনি একটু চিন্তা করে দেখবেন, আর সেই পেপার কাটিংটা পড়ে দেখবেন, মন গড়া কথা নয়। আজও বলে যাচ্ছি, যদি কোনো তৃণমূলের বন্ধু আগামী নির্বাচনে যদি মনে করেন সেই 2021 সালের মতো, 18 সালের মতো দাঙ্গা করে বোম, গুলি, বন্দুক দিয়ে এ আমডাঙ্গার ভোটকে লুট করে নিয়ে আপনারা ক্ষমতায় আসছেন, সেই সকল তৃণমূল নেতা বন্ধুদেরকে বলতে চাই, আপনারা দিবা স্বপ্ন দেখছেন। সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ প্রতিরোধের
ব্যারিকেড তৈরি করবে, বোমগুলির বিরুদ্ধে 5 টাকার পেন নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে, তাদের লাশের উপর দিয়ে গিয়ে আপনাদেরকে ছাপ্পা মারতে হবে। আর তা না হলে তাদের প্রতিরোধের মুখে পড়ে 14 তলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সহ গোটা পশ্চিমবঙ্গের মন্ত্রিসভাকে গঙ্গার জলে ভেসে যেতে দেখবে। এ রাজ্যের মানুষ এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমডাঙ্গার পদসভা থেকে আমরা বাড়ি ফিরবো এবং বাড়ি যাবে। সেই হাসিম আব্দুল হালিমের মতো সম্প্রীতি আমরা দেখতে চাই। আমরা জমি বিক্রি করে দিতে দেখতে চাই না। আমরা দেখেছি আমডাঙ্গার কালী মন্দির, কত পুরনো কালী মন্দির আমরা দাবি রেখেছি। আজ পর্যন্ত কোনো এমএলএ সাহেব দাবি রেখেছে কিনা জানি না। আমরা প্রথম রাজনৈতিক দল দ্বারা বলতে চাই সেটা হেরিটেজ করতে হবে, সেখানে পর্যটন শিল্প গড়ে তুলতে হবে। তাই আসুন, শিক্ষার জন্য আপনাকে রাস্তায় নামতে হবে, আপনার কর্মসংস্থানের জন্য আপনাকে রাস্তায় নামতে হবে। 2011 সালের আগে যারা ভাউতাবাজি দিয়েছিল, 2014 সালে যারা ভাউতাবাজি দিয়েছিল, আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দলের দেখেছেন, তাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছেন। আপনার ট্যাক্সের টাকা দিয়ে তারা এসির হাওয়া খেয়ে বেড়াচ্ছে, আর আপনারা যখনই চাইতে যাচ্ছেন তারা বলছে জয় শ্রীরাম, আমরা তো রামের মন্দির করে দিয়েছি, জয় জগন্নাথ, জগন্নাথের মন্দির করে দিয়েছি। আপনাদের প্রতিরোধের ব্যারিকেড তৈরি করতে হবে। জয় শ্রীরাম, জয় জগন্নাথ রাম কখনো বলেনি আমার নামে নাড়া দিতে হবে যে জয় শ্রীরাম বলতে হবে। জগন্নাথ কখনো বলেনি যে জগন্নাথ জয় জগন্নাথ বলতে হবে, না হলে আমার প্রেম ভক্তি ভালোবাসা দেখানো যাবে না। আমি মুসলিম ঘরের ছেলে, যতটা জেনেছি ততটা বলছি, আমি এমন কোথাও খুঁজে পাইনি। তাই আসুন, সেই যখন ছোটবেলায় হাটে আসতাম, যখন আমডাঙ্গা কালী মন্দিরের মাঠে গিয়ে বসতাম, এর পিছনে একটা মাঠ আছে, সেখানেও আমি এসে বসতাম, খেলা করতাম বন্ধুদের সঙ্গে। কিন্তু সেই সম্প্রীতি আজকে কোথায় চলে গেল, কোথায় নষ্ট হলো? তাই আসুন, এতটা অঞ্চলের মানুষকে আবার ঐক্যবদ্ধ হয়ে আপনাদের 2026 নির্বাচনে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে, আর প্রতিরোধের ব্যারিকেড তুলতে হবে। সেই ব্যারিকেড টপকে যেন এই কয়লা চোর, তিরপল চোর, চাকরি চোর, শিল্প চোর, কর্মসংস্থান চোর, শিক্ষা চোর, যারা পরিবেশটাকে মাতাল বানাতে চাইছে তাদেরকে আর বুথে প্রবেশ করতে দেওয়া যাবে না। যাই হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।